আমি এইখান থেকে শুরু করব যে বাংলাদেশের করণীয় কি। তো করণীয় হিসেবে বাংলাদেশ যা করেছে সেটা হচ্ছে যারা এসেছে তাদেরকে আশ্রয় দেওয়া। এখন আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে ওদেরকে ফেরত পাঠানো। তো কেমন করে আপনি তাদের ফেরত পাঠাবেন? যারা পাঠিয়ে দিয়েছে তারা যদি না নেয় তাহলে আপনাকে এইটার জন্য দুটো করণীয় আছে। আপনি হয় শক্তি প্রয়োগ করবেন, ভারত যেমন করেছিল 1971 সালে 1 কোটি লোক আমাদের দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছিল। ইন্দিরা গান্ধী সারা পৃথিবী ঘুরে এসে বললেন এরা যেন পাকিস্তানে ফেরত যেতে পারে সেই পরিস্থিতি তৈরি করতে হবে। যদি তৈরি করতে না পারেন আমি সেই পরিস্থিতি তৈরি করে দেবো। তো ভারতীয় সেনাবাহিনী অভিযান করেছিল মুক্তিযুদ্ধের সাথে মিলে এবং 1971 16 ডিসেম্বর আমরা বলি দেশ অধিকৃত হয়েছিল। এটা তো জানা, কিন্তু এইখানে সমস্যা সেরকম নয়। আমরা যতদূর জানি কোন রোহিঙ্গা শরণার্থী এখানে বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছে না, বাংলাদেশ কোনো যুদ্ধের পরিকল্পনা করছে না। আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যুদ্ধ দিয়ে সমস্যার সমাধান হবে না, আলোচনা দিয়ে সমস্যার সমাধান করতে হবে। মানুষের শক্তি কম থাকলে এইটাই হচ্ছে শ্রেষ্ঠ করণীয়। শক্তি বেশি থাকলে মানুষ যুদ্ধ করে। সত্যি কথা বলতে গেলে এখন আপনি যেটা নির্ভর করবেন আপনার বন্ধুদের দিকে তাকাবেন, তারা যেন, যেটাকে আপনারা ভুল রাজনীতি বলছেন, কারণ আমরা একটা শব্দ ব্যবহার করতে চাচ্ছি না, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। পৃথিবীর ইতিহাসে সাম্রাজ্যবাদ বলে একটা কথা আছে। এমনকি আমাদের ফিরোজ আহমেদ তার বক্তৃতা যে পেলোপনেশিয়ার যুদ্ধের কথা বললেন, সেটা তো আজকালকার ইতিহাসবিদরা সাম্রাজ্যবাদ বলে। এটা অ্যাথেন্সের সাম্রাজ্যবাদ আর একটা স্পার্টার সাম্রাজ্যবাদ। যে কোনো কারণে রাজনৈতিকভাবে আপনারা নিরাপদ মনে করেন নাই, তাই ভুল রাজনীতি লিখেছেন। ভুল রাজনীতির কথাটা কিছুই নয়, পদ্মলোচন। কানা ছেলে না পদ্মলোচন হয় না? ভুল রাজনীতি কথাটা বলে মনে হয় এখানে কোনো জোর জবরদস্তি নাই, এটা রাজনীতি মাত্রই। এর মধ্যে কূটনীতি, রাজনীতি এবং সামরিক শক্তি প্রয়োগ সবই আছে। যা হোক, তাহলে এখন রোহিঙ্গা সংকটের গোড়া কোথায়? আমরা সঠিকভাবে বলেছি এটা একদা সমস্যা ছিল, এখন সংকটে পরিণত হয়েছে। কেন সংকটে কেন পরিণত হলো? এটা ব্যাখ্যা করতে গেলে আপনাকে বুঝতে হবে, আমরা যখন বলি ফিলিস্তিন সমস্যা বা ফিলিস্তিন সংকট, প্রকৃত প্রস্তাবে ঘটনাটা কি? ইসরায়েল বলে একটা রাষ্ট্র কখনো ছিল না, অন্তত গত 2000 বছরে ছিল না। ছিল প্যালেস্টাইন, ইংরেজিতে প্যালেস্টাইন বলে, আরবিতে ফিলিস্তিন বলে, এইটাই ছিল। কিন্তু এখন ইসরায়েল নামে একটি রাষ্ট্র ইংল্যান্ড আমেরিকারা বানিয়ে দিয়েছে। ইউরোপে যে সমস্ত ইহুদিরা নির্যাতিত হয়েছিল তাদেরকে ওখানে বসানো হয়েছে, ইংরেজ আমলেই বসানো হয়েছে। তাদের রাষ্ট্র তৈরি হওয়ার পর এখন ফিলিস্তিনিরা নিজ দেশে পরবাসী হয়েছে। তখন আমরা বলেছি এটা ফিলিস্তিন সমস্যা বা ফিলিস্তিন সংকট। আগে ফিলিস্তিন কথাটাও বলতো না, আরব শরণার্থী বলতো। 1948 থেকে 1964 পর্যন্ত আমরা পত্রিকা দেখেন আরব রিফিউজিস এটা বলতো। অর্থাৎ ফিলিস্তিন কথাটা ব্যবহার করতে দেওয়া হতো না আন্তর্জাতিক মিডিয়াতে, 2-4টা মিডিয়া বাদে। এখনো তাই। এটা বলা উচিত বর্মা সংকট বা বলা উচিত মিয়ানমার সংকট। 1989 সাল থেকে দেশটার নাম সরকারিভাবে এখন মিয়ানমার করা হয়েছে। বেশি দিন আগে না, 20-30 বছরের কাছাকাছি হচ্ছে। তো এই দেশটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো সমস্যাগুলো কোথায়। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। আমি প্রথমে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের এই পাশের দেশসমূহকে কিছুটা জানা। সেই কাজটার একটা অংশ আপনারা করছেন। এখানে আমরা সংখ্যা অতি অল্প, কত সজাগ লোক থাকবো। আমরা আমাদের করণীয়টা করছি, এটা জানবার চেষ্টা করছি। এই ধরনের সেমিনার মানে হচ্ছে জানার চেষ্টা করতে প্রথম পদক্ষেপ। এটা প্রথম সূত্রপাত। এখন দ্বিতীয় সূত্রপাত, আমাদের রাষ্ট্র এবং আমাদের সমাজ, আমাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, আমরা সবাই মিলেও বাংলাদেশের বর্মা সম্বন্ধে 5টা বই প্রকাশ করতে পারি। আমরা জানি কোথা থেকে? টেলিভিশন থেকে জানি, আমরা জানি সংবাদপত্র থেকে, আজকাল সোশ্যাল মিডিয়া থেকে জানছেন, ওয়েবসাইট থেকে জানছেন। কিন্তু কি যে জানতে হবে সেটাও তো একটা জানার বিষয়। সেটা এই জন্য সেমিনারে আমরা বলি। আমাদের পাশের দেশ বর্মাটা আমাদের চেয়ে আকারে 7 গুণ বড়। আমাদের দেশের আয়তন অর্ধেক লক্ষ বর্গ মাইল, 55,000-56,000। বর্মা 3.5 লক্ষ বর্গ মাইল, তাহলে 7 গুণ বড়। জনসংখ্যা আমাদের হচ্ছে 16 কোটি বা 15 কোটি, আর বর্মার জনসংখ্যা হচ্ছে 5 কোটি বা 6 কোটি। আমি বাবা বলছি কারণ এগুলো নিশ্চিত করে বলা কঠিন। আমার বাপের শান্তি নাই, ওদের আদমশুমারি সবগুলো বাদ করে। বর্মার জনসংখ্যা একবার বলা হয় 6 কোটি, আবার বলা হয় 5 কোটি 13 লাখ। সেজন্য ধরেন 5 কোটি, আমরা 15 কোটি, তাহলে তারা আমাদের 3 ভাগের 1 ভাগ। তাহলে লক্ষ্য করেন তাদের জনসংখ্যার ঘনত্ব আমাদের চেয়ে 21 ভাগের 1 ভাগ কম। আমাদের 1 বর্গ মাইলের 21 জন হয়, ওদের 1 জন। অনুপাতে আর কি? কারণ ওরা 3.5 লক্ষ বর্গ মাইল এলাকায় 5 কোটি লোক থাকে, আমরা অর্ধ লক্ষ বর্গ মাইল এলাকায় 16 কোটি লোক থাকি। আপনি অঙ্ক করে করতে পারেন। ক্যালকুলেটরের কারণে আমি এখন আমি করতে পারি না, হিসাব ভাগ না করলে ঠিক হয় না হিসাব। এই 21 গুণ 20 গুণ বড় আমাদের প্রতিবেশী। আকারে যদিও আমাদের 7 গুণ বড়, জনসংখ্যা হিসাব করলে আরো বেশি বড় বলবো আমি। তাদের কাছে এই ক্ষুদ্র জনগোষ্ঠী
মাত্র সব মিলিয়ে 20 লাখের বেশি হবে না রোহিঙ্গা জনগোষ্ঠী। যে বর্মা আপনারা জানেন 14টা প্রদেশে বিভক্ত, 7টাকে তারা প্রদেশ বলে আর 7টাকে বিভাগ করে। এর কারণটা হলো যে 7টাকে বিভাগ করে সবগুলিতে যে জনগোষ্ঠী থাকে তাদেরকে বলা হয় বর্মী জনগোষ্ঠী, ইংরেজিতে লেখা বামা। এইখান থেকে মিয়ানমার কথাটা জারি হয়েছে, ম আর বয়ের মধ্যে উচ্চারণের একটা গন্ডগোল আছে, সেই জন্য মিয়ানমার না হইয়া বামার বলে। তারা হলো 7টা প্রদেশ, এটা বর্মার মোটামুটি মধ্য অঞ্চল। আরো যে 7টা রাষ্ট্র আছে তার মধ্যে একটা হচ্ছে রাখাইন, আর ওইদিকে আছে এক একটা নাম সুন্দর দেখবেন, একটা নাম চীন, একটা নাম কাচিন, একটা নাম শান, একটা নাম কায়া, একটা নাম কারিন, একটা নাম মন। এরকম 7টা রাষ্ট্র আছে। আর মাঝখানে 7টা বিভাগতে বলবি। এই কথাটা মনে রাখা দরকার। বর্মাতে জনগোষ্ঠীর সংখ্যা তারা সরকারিভাবে স্বীকার করেছে, জনগোষ্ঠী ইংরেজিতে বলে রেস, অনেক বড়, মোট 8টা। একটা হচ্ছে বর্মী জনগোষ্ঠী, তারা হিসেবে বলছে শতকরা 55 মতো আছে তারা, আর বাকি 45 অন্যান্য নানা গোষ্ঠী। কাজে কেউ যখন আমরা বলি ভারতেও বহু জনগোষ্ঠী আছে, বাংলাদেশেও বহু জনগোষ্ঠী আছে, বর্মাতেও বহু জনগোষ্ঠী আছে, কথা কিন্তু একরকম নয়। বর্মাতে সত্যিকার অর্থে যাদেরকে মাইনরিটি বলা হয় তারা 45 ভাগ, আর যারা মেজরিটি তারা 55 ভাগ। আমি অঙ্ক হিসাব করে বলছি পুরনো আদমশুমারি অনুসারে। ওদের মানে আদমশুমারি 1983 পরে আর হয়নি, 2014 তে একটা হয়েছে, সেটার ফলাফল নিয়ে অনেক তর্ক আছে। যেমন সেখানে রোহিঙ্গাদেরকে হিসাবের মধ্যে মনেই নাই। মনে নাই কেন? কারণ এরা তো বিদেশি। রোহিঙ্গাদের এই পর্যন্ত 3টে উপাধি দেওয়া হয়েছে, একটা হচ্ছে বিদেশি, এরপরে বাঙালি। রোহিঙ্গা নিজেরা নিজেদেরকে বলে আমরা রোহিঙ্গা, কিন্তু তারা তাদের বড়জোর এখন দয়া করে মুসলিম পর্যন্ত বলতে রাজি আছে। ওরা বাঙালি, মুসলমান অথবা বিদেশি এরকম তাদের নানা রকমের উপাধি বলতে রাজি আছে। বর্মা রাষ্ট্রের কথা আমি বলছি। এখন নতুন কি উপসর্গ দেখা দিয়েছে, বর্মা সমাজও তাদের বিরুদ্ধে গেছে। এক উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশে অনেক বিহারি আছে, আপনারা জানেন। তারা 1947 পরে পাকিস্তান সরকারের আমন্ত্রণে এসেছিল অথবা ভারত থেকে উদ্বাস্ত হয়ে। 1971 মুক্তিযুদ্ধে তারা যে ভূমিকা পালন করেছে, মানে তাদের জনগোষ্ঠীর বেশিরভাগ, সেই কারণে তারা এখন জেনেভা বন্দী শিবিরে বন্দী আছে। এগুলিকে আমরা শরণার্থী শিবির বলি, আর সেগুলি বন্দী শিবির। এখন তারা এখানে বাঙালি জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে এবং আমরা তাদের নাগরিকত্ব দিতেও রাজি হয়েছি, কিন্তু তারা চায় পাকিস্তানে ফিরে যেতে। পাকিস্তান তাদের নেবে না, বাংলাদেশে তারা নিজেরা থাকতে চায় না। এইগুলো যদি বোঝেন, বাংলাদেশের বিহারিদের যে একটা মনোভাব আছে না, আপনি না বললেও বোঝা যায়। বিহারিরও বেশিরভাগ মুসলমান, বাংলাদেশের জনগণের বেশিরভাগ মুসলমান, তবু বিহারিদের বিরুদ্ধে আপনার বিক্ষোভ কেন আছে? কারণ বিহারিরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ নিয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে গণহত্যা অংশ নিয়েছিল। ধরেন এটা সত্য, রোহিঙ্গারা এটা করে নাই বর্মা, কিন্তু তাদের বিরুদ্ধে এরকম একটা প্রচার আছে, যে কারণে বর্মা প্রতিনিধিগুলো তাদেরকে বর্মার বিহারি মনে করে এবং তারা তাদেরকে রোহিঙ্গা না বলে বাঙালি বলে। আমরা সমস্যা গোড়া যেতে হবে। বর্মার সঠিক তৈরি হলো, এটাতে যাই আমরা। আমাদের দেশটা যেমন ব্রিটেনের অধীনে ছিল, বর্মা দেশটা ব্রিটেনের অধীনে ছিল, কিন্তু একটা পার্থক্য আছে। আমাদের দেশটা ব্রিটেন আস্তে আস্তে দখল করে আজ থেকে 250 বছর আগে। আমরা যেটাকে পলাশির যুদ্ধ বলি, সেটা 250 বেশি আগে, প্রায় বলতে গেলে 260 বছর আগে। বর্মা ইংরেজরা দখল করে 1826-এ প্রথম ফিরোজ আহমেদ তার বক্তৃতায় বলেছে, আপনারা জানেন। তার মানে বাংলাদেশ দখল করার প্রায় 75-80 বছর পরে 1826-এ একবার একটা যুদ্ধ জয় করে, তখন তার প্রথমে তারা আরাকানটা জয় করে, তারপরে তারা বর্মার মধ্যভাগ জয় করে, এটা হলো 1852-তে, আরো 25 বছর পরে। 1885 তারা বর্মার বাদ বাকি অংশ জয় করে। ইংরেজরা বর্মা জয় করে 1826 থেকে 1885, এই মোট 60 বছরে 3বার যুদ্ধ করে। সেই যুদ্ধের কাহিনী আছে। তাহলে সর্বশেষ বর্মা থেকে ইংরেজরা চলে যায় 1948 যাওয়ার সময় ভারতবর্ষকে তারা জয় করেছিল আস্তে আস্তে। 100 বছর লেগেছিল ইংরেজদের পুরো ভারত জয় করতে, 1757 থেকে 1857 পর্যন্ত, যেদিকে আমরা পলাশী যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ পর্যন্ত। বর্মা জগতে নিয়েছে 60 বছর, কিন্তু বর্মা তারা বেশি থাকতে পারেনি। সব দেশ তাদের একসাথে থাকতে হয়েছে। কারণ কি? আমি খুব সংক্ষেপে বলছি, তথাকথিত দ্বিতীয় মহাযুদ্ধ। আপনারা জানেন ইংরেজদেরকে ভারত থেকে তাড়াতে হয়েছে ভারতীয়দেরকে লড়াই করে, কিন্তু ইংরেজদেরকে বর্মা থেকে তাড়িয়েছে কারা? প্রথম জাপানিরা। জাপান 3 বছর ওই দেশ দখল করে রাখে। আমাদের দেশে যে আমরা 50-এর মন্বন্তর বলি, সেই মন্বন্তরের কারণটা কি? বর্মা দখল করে নিয়েছিল জাপানিরা। কারণ বর্মা তো তখন ইংরেজ শাসিত অঞ্চল। জাপানিরা সিঙ্গাপুর, মালয়েশিয়া সব জয় করে এসে বর্মায় এই যে টেকনাফ সীমান্ত পর্যন্ত এসেছিল। 1942 সনের গোড়ার দিকে দখল করে 42, 43, 44, 45 পর্যন্ত জাপানিরা দখল করেছিল। তখন এই ঘটনাটা সূত্রপাত বর্তমানে যেটা হচ্ছে। প্রত্যেক ঘটনার আগের ঘটনা আছে, কিন্তু জাপানিরা পরাজিত হলো, একটা বোমার মার খেয়ে ইংরেজরা আবার এসে ফিরে গেল।
তাহলে ওইটা 3 বছর ইংরেজরা ছিল, 45, 46, 47, 48 পর্যন্ত। ওই সময়ে ইংরেজরা সেখানে প্রশাসন চালিয়েছে। ফিরে এসে তখন জাপানিরা যে সমস্ত বর্মীদেরকে ট্রেনিং দিয়েছিল যুদ্ধ করে, তাদের নাম ছিল বর্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি। হ্যাঁ, BIA, বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি, ইংরেজিতে বার্মাই বলতো। তার একজন সেনাপতি ছিলেন এই যে আজকে অং সান সুকির বাবা, জেনারেল অং সান। আমাদের ফিরোজ আহমদ বলার সময় একটু মৃদু ভুল করেছে, জেনারেল সুকি বলে না তাকে, সুকি হচ্ছে মেয়ের নাম, বাপের নাম অং সান, ওখানে ফ্যামিলির নাম আগে লেখে, যেমন মাও সেতু, মা হচ্ছে ফ্যামিলির নাম, অং সান হচ্ছে ওদের ফ্যামিলির নাম। তো অং সানের মেয়ে হয়েছে অং সান সুকি, কাজে অং সানকে জেনারেল অং সান বলি আমরা, জেনারেল সুকি বলবো না। তো সেই ভদ্রলোক নেতা ছিলেন। 1947 সালের জুলাই মাসে, অর্থাৎ বর্মা স্বাধীন হওয়ার মাস 6 আগে সেই ভদ্রলোককে হত্যা করা হয়। হত্যা করে তার বিরোধী জেনারেল হত্যা করে। সেই জাপানিদের ট্রেনিং পাওয়া আরেক জেনারেল হচ্ছে নেউইন, যিনি 1962 সনে অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেন। তো বর্মা, পাকিস্তান, ভারতের ইতিহাসের তুলনা ফিরোজ করেছেন, এটা খুবই ভালো আলোচনা। সেখানে কিন্তু আমি একটা নতুন কথাই বলি যে বর্মা যেহেতু বহুজাতিক রাষ্ট্র, তারা আগের থেকে বলেছিল কি এই সবগুলো রাষ্ট্রকে একটা নতুন রাষ্ট্র করতে হলে সবগুলো জাতিকে এখানে শাসনতান্ত্রিক অধিকার দিতে হবে। ভারতেও এই কথাটা উঠেছিল। তার পরিণতিতে ইংরেজরা একটা পরিকল্পনা করেছিলেন যে ক্যাবিনেট মিশন বলে, যে ভারতবর্ষ 10টা প্রদেশে বিভক্ত হবে, প্রদেশগুলিকে 3 গ্রুপে ভাগ করা হবে এবং তার মধ্যে একটা কেন্দ্রীয় শাসন থাকবে বটে। তারা বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা এবং যোগাযোগ, এই 3টা মন্ত্রণালয় তাদের থাকবে, আর বাকি সব মন্ত্রণালয় প্রদেশগুলি শাসন করবে। এইটা করলে বাংলাও ভাগ হয় না, পাঞ্জাবও ভাগ হয় না, ভারতও ভাগ হয় না। এটা কংগ্রেস পার্টি এবং মুসলিম লীগ পার্টি উভয় মেনে নিয়েছিলেন 1946 সনের কথা। কিন্তু কিছুদিন পরে কংগ্রেস পার্টি বললেন ভবিষ্যতে এটা আমরা নাও মানতে পারি। তখন মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করলেন যে তাহলে আমি আমার পুরনো দাবিতে ফিরে যাব। পুরনো দাবি কি? পাকিস্তান। তো পাকিস্তান বলে হিন্দু নেতারা বললেন তুমি যদি পাকিস্তান ভাগ করো তাহলে আমরা বাংলাকেও ভাগ করবো, আমরা পাঞ্জাবকেও ভাগ করবো। এইভাবে হলো। কিন্তু বর্মাকে এটাকে প্রতিহত করার জন্য জেনারেল অং সান তার দূরদৃষ্টি ছিল। তিনি জাপানিদের সাথে হয়ে তিনি জাপানিদের ট্রেনিং নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। তারপরে ব্রিটিশরা যখন আবার ফিরে গেল তখন তিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। অনেকটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে তুলনা করা যেতে পারে তাকে। এই জন্য তিনি বার্মার প্রায় জাতির পিতা বলা হয় তাকে, যে কারণে সুকির এত মর্যাদা, বাপের মর্যাদায়। তার বাপ মারা গেছে মাত্র 27 বছর বয়সে, তরুণ জেনারেল, কিন্তু বিরাট ব্যাপার কিছু নয়। সেই বর্মার ইতিহাস আমি আর বলবো না আপনাদের। নতুন রাষ্ট্র যখন গঠিত হলো তখন তাদের এটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিল যে কোন জাতিকে কি অধিকার দেওয়া হবে। বর্মা স্বাধীন হওয়ার সাথে সাথেই নানা দিকে বিদ্রোহ দেখা দিল। যে কথাটা বলছেন কুমিল্লানের লোকেরা এসে আশ্রয় নিয়েছেন, সেটা ছাড়া বর্মার পূর্বাঞ্চলে বর্মার কমিউনিস্ট পার্টি তখন 2টা ছিল। একটাকে বলা হয় বর্মার সাদা ফ্ল্যাগ আর লাল ফ্ল্যাগ। একটাকে লাল ফ্ল্যাগ মানে ট্রটস্কি বলতে, আর সাদা ফ্ল্যাগ মানে চীনা বলতে। তো এইটা লড়াই করে চীনের কমিউনিস্ট পার্টি তখন ক্ষমতায় আসে নাই। আপনারা জানেন মাসুদের ক্ষমতায় আসে 1949 সনে, বর্মার স্বাধীন হয় 48 সনে, 1.5 বছরের ব্যবধান। এর মধ্যে কমিউনিস্ট পার্টিগুলি বিদ্রোহ করেছে। আরেকটা জাতি আছে যার মধ্যে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ, এটার নাম কারেন জাতি। আমি যে আটটা জাতির নাম বললাম, দক্ষিণে একটা কারেন আর একটা মন, MY মন লেখে। কারেনদের বিদ্রোহ, ওরা ছিল খ্রিস্টান এবং ইংরেজরা ওদের পক্ষ নিয়েছিল, ওদেরকে সাহায্য করেছিল। তার মধ্যে খ্রিস্টান মিশনারিরা ছিলেন। এই 2 বিদ্রোহের মুখে আরো 19 রকমের বিদ্রোহ হয়েছে বর্মায়। আমি সংক্ষেপে বলছি। বর্মা সরকারের তখন প্রধানমন্ত্রী ছিলেন উনু, ইনিও কিন্তু জাপানিদের দ্বারা ট্রেনিং পাওয়া একজন অফিসার। তাহলে বর্মা তিনি আমাদের এখানে জওহরলাল নেহেরু যেরকম ভূমিকা পালন করেছেন ভারতে, বর্মাতে উনু। মনে রাখবেন উ মানে হচ্ছে মিস্টার, নু হচ্ছে তার নাম। বর্মাতে যে কোনো মুসলমান নাম এরা বলে উ রাজ্জাক, উ হোক। আমরা মিস্টার বলেন না, আগে আমরা সব শ্রী বলতাম, বর্মাতে উ বলে। এখন কথা হচ্ছে সমস্যা গোড়া কি কোথায়? বর্তমান নেতারা বলছেন যাদেরকে আমরা রোহিঙ্গা বলছি তারা বর্মার নাগরিক নয় এবং বর্মায় থাকা তাদের কোনো অধিকার নাই। এমনকি তারা 200 বছর আগে যারা গিয়েছেন তাদের অধিকার নাই। তারা একটা আইন করেছে, নাগরিকত্ব আইন, একটা 1948 সনে, একটা 1974 সনে, সর্বশেষ 1982 সনে। সবগুলো সার কথা হলো এই 1826 যে বছর ইংরেজরা আরাকান দখল করে, তার আগে যারা এসেছেন তারা নাগরিকত্ব পাবে। এরপরে যারা আসছেন তাদেরকে আমরা বর্মা নাগরিক বলে স্বীকার করি না, তারা বাঙালি। এইটা হচ্ছে সমস্যার গোড়া। আমরা নানা তথ্যের মধ্যে অনেক জিনিস জানলে কোনটা যে গুরুত্ব দিব কোনটা গুরুত্ব দেব না, এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। বর্তমান সময়ের গোড়ার উৎপত্তি হচ্ছে বর্মী জাতীয়তাবাদীদের, যারা একসময় বলে আমরা বর্মী জাতীয়তাবাদী, আর সময় আমরা বৌদ্ধ জাতীয়তাবাদী। সেই প্রশ্নে একটু পরে আসছি আমি। এইটাই হলো মূল কথা। বর্তমান রোহিঙ্গারা বা আরাকানি মুসলমানরা যে ভাষায় বলেন না কেন, তারা বর্মায়, আমরা দেখেছি ফিলোসফিক্যালি দেখিয়েছেন ইংরেজরা 1826 সনে একটা জরিপ করেছিল, আদমশুমারি নয়, জরিপে বলে এটা,
এই ভদ্রলোক বলেছিলেন যে প্রায় 1 লক্ষ মানুষ আছে আরাকানে, তার মধ্যে 30,000 মুসলমান, 60,000 বৌদ্ধ এবং 10,000 অন্যান্য। তাতে বোঝা যায় এরপরে 1911 সালে যখন আদমশুমারি হলো তখন দেখা গেল মুসলমানের সংখ্যা বেড়ে 1,55,000 হলো, বৌদ্ধ সংখ্যা 2,10,000 হলো এবং অন্যান্যদের সংখ্যা এভাবে বাড়লো। কিন্তু বর্মার বর্তমান জাতীয়তাবাদীরা বলছেন এই যে বেশি লোক বেড়েছে এটা নিশ্চয়ই চট্টগ্রাম থেকে গিয়েছে, কিন্তু বলা উচিত বৌদ্ধদের সংখ্যা যে বেড়েছে ওরা কোথা থেকে এসছে? মানবিক জনসংখ্যা বৃদ্ধি পায়, হ্যাঁ, চট্টগ্রাম থেকে যায় না এটা বলা আমার উদ্দেশ্য নয়। নানাভাবে যোগাযোগ আছে, ইংরেজরাও বহু শ্রমিক নিয়ে গেছে, কাঠ কাটার শ্রমিক নিয়ে গেছে, তারপর পরিবহন শ্রমিক নিয়ে গেছে এবং কৃষি শ্রমিক নিয়ে গেছে। আজকে চেহারা দেখে বুঝতে পারছেন না যারা বর্মা থেকে পালিয়েছে তারা কোন শ্রেণীর লোক? তারা কৃষক, তারা চাষি এবং তারা কেউ জেলে এবং অন্যান্য মেহনতি মানুষ। এদের মধ্যে একটা মধ্যবিত্ত শ্রেণীও আছে। তারা কিন্তু বর্মাতে মন্ত্রী হয়েছে, স্বাধীন হওয়ার পর তারা উনুর সাথে একসাথে লড়াই করেছে, জাপানের বিরুদ্ধে করেছে এবং তারা একসময় ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে। তাদের মধ্যে অনেক সময় পরস্পর বিরোধিতাও ছিল। অনেক লোক বর্মাতে এন্ট্রি হয়েছিল আপনার 1951 থেকে 1962 মধ্যে। এমনকি বর্মার প্রথম 2জন নারী এমপির মধ্যে একজন এই রোহিঙ্গা মহিলা ছিলেন। তাদের সবসময় 6-7টা লোক হতো। এখন আজকে পরিস্থিতির পরিবর্তন কেন হলো এটা এমপি বলছে। একটা কথা আমাদের বলতে চলবে না, এই যে ভূ রাজনীতি এটা বলার আগে বলা উচিত এটা ইংরেজরা আমাদের প্রবলেম তৈরি হয়েছে। ইংরেজরা চলে যাওয়ার পর বর্মার ভবিষ্যৎ রাষ্ট্র কি করে চলবে এই ব্যাপারে বর্মার একটা সংবিধান প্রণয়নের কথা। এই সংবিধান প্রণয়নের আগেই তারা একটা আইন করেছে, নাগরিকত্ব আইন 1948 সালে, যে এদের নাগরিকত্ব দেওয়া হবে না যারা 1826 পরে এসেছে। তবে একটা তারা ছাড় দিয়েছিল, যাদের দাদারা এসেছেন তারাও নাগরিক হতে পারবেন। ধরেন আপনার দাদা 1824 গেছে, 26 বছর আগে, তাহলে আপনি জন্মেছেন ধরেন 40 বছর পরে, আপনিও পাবেন। 1974 এর মধ্যে বলেছে যাদের বাবারা এসেছিলেন তারা কিন্তু নাগরিকত্ব পাবেন, এরপরে পাবেন না। 1982 বলছেন যারা নিজেরা এসেছেন 1826 এর আগে তারা নাগরিকত্ব পাবেন। এইভাবে বর্মার যে এইটা কি, এই জিনিসটা করে বর্মী জাতীয়তাবাদ। বর্মার নতুন রাষ্ট্র গড়ার সময় তাদের জাতীয়তাবাদের মর্ম ছিল কি, আমরা বর্মী, বর্মা বর্মীদের জন্য, অবর্মীরা চলে যাও। অবর্মী বলতে কয়েকটা চীনাও আছে। বর্মা একটা চাইনিজ মাইনরিটি আছে ওই কাচিন প্রদেশে, কিন্তু চীন তো বড় লোক। বর্মার চারদিকে সীমান্ত লক্ষ্য করে, বর্মার সাথে বর্ডার বাংলাদেশের, তারপরে ভারতের, তারপরে চীনের, তারপরে লাওস বলে একটা ক্ষুদ্র দেশ আছে তার, তারপরে থাইল্যান্ডের। এই লাওসটা একসময় ফরাসিদের দখলে ছিল, এই জন্য এটাকে বলা হয় ইন্দো চাইনিজ ফ্রেঞ্চ এম্পায়ার। ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এগুলো সব শাসন করতো। কাজে আমি আপনাদের তরুণ বন্ধুদের বলবো আপনাদের প্রথম করণীয় হচ্ছে ব্যাপারগুলি জানার চেষ্টা করেন। জানলে পরে আপনি নিজে নিজে করণীয় ঠিক করতে পারবেন, এর কোনো সমস্যা নয়। বর্মার চারদিকে যে 5টা রাষ্ট্র আর পশ্চিমে কি সমুদ্র, শুধু আরাকানের সমুদ্র উপকূলটা 350 মাইল দীর্ঘ। আপনি আন্দাজ করার জন্য চট্টগ্রাম থেকে আপনি কক্সবাজার যাবেন 100 মাইল, কক্সবাজার থেকে টেকনাফ যাবেন 70 মাইল মতো, আমার হিসেবে 2-1 মাইল দূর হবে। আমরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কথা বলে থাকি, এগুলো বলা যায়। কমলাপুর রেল স্টেশন এশিয়ার বৃহত্তম রেল স্টেশন, এসব কথা আমরা বলি, এটা বলতে ভালো লাগে বলে। কিন্তু বর্মা টেকনাফ থেকে একদম দক্ষিণ সীমান্ত প্রায় 350 মাইল, শুধু আরাকান রাজ্যের সীমা। এটা চট্টগ্রাম বিভাগের সমান হবে আয়তনে, খুব বড় নয়, 14,000 বর্গ মাইলের মতো। বাংলাদেশের 54,000, মানে এই আরাকান তার 14 ভাগের 1 ভাগ। এই ছোট রাষ্ট্রের মধ্যে এখনো 3 ভাগের 2 ভাগ লোক বৌদ্ধ, 3 ভাগের 1 ভাগ লোক মুসলমান। এবং মুসলমানরা থেকে উত্তর দিকে কয়েকটা জেলা, যে আকিয়া বলে যে পুরনো শহর বলতে, যেটাকে সিপটুয়ে বলে, তার পাশে বুসিডং, রাসিডং, এই মংডু, এইসব শহর আছে। মংডু যে একদম সীমান্তের কাছে। চট্টগ্রামে আমরা যে লুঙ্গি করি এগুলোকে মংডু বলে, ওখান থেকে আসার জন্য। সেটা আমি ভারতীয় মংডু বলে, ওই একই জিনিস। এইটা এই বর্মী লুঙ্গিটাকে আমরা মংডু নামে ডাকি, কারণ ওই শহর থেকে এটা রপ্তানি হয়। আমাদের সাথে সংস্কৃতির অনেক মিল আছে। এবং রোহিঙ্গাদের ভাষা দেখে না চট্টগ্রামে, আমি তো রোহিঙ্গা ভাষা বলতে পারি। আপনাদের এখানের মধ্যে আমি রোহিঙ্গা বেরোটকে একজনই যে রোহিঙ্গা ভাষায় কথা বলতে পারি, ভাষা তো জানি। আচ্ছা, এই যে বললাম একটা মংডু, আমি যে লুঙ্গি করছি এটাকে মংডু বলে, এক দিয়ে শুরু করে। আমরা যেমন যেভাবে কথা বলি সেভাবে কথা বলে। তার মানে এখন আমাদের আসাদুজ্জামান খান কামালকে আপনারা চেনেন তো? হ্যাঁ, আমার এলাকার এমপি। আমি ঢাকায় যে এলাকায় থাকি আমার কিন্তু গৌরব আছে। তিনি দেখলাম যে তিনি লুঙ্গি পরেন নাই, প্যান্ট পরে গেছেন। বর্মান রাজারা জাতিসংঘে যাওয়ার সময় কিন্তু লুঙ্গি পরে যায়। আমাদের এক বন্ধু ছিল, আমি শোকের সাথে জানাচ্ছি, নোবেল পুরস্কার পাওয়ার আগে থেকে তিনি লুঙ্গি পরা ছেড়ে দিয়েছেন। অরুণ রাহেল আমাদের বন্ধু নোবেল পুরস্কার পেয়েছেন সম্প্রতি। সত্যি তিনি লুঙ্গি পরতেন, মৌলানা ভাসানী লুঙ্গি পরতেন, আপনি লুঙ্গি পরতেন বাংলাদেশে। এটা বর্মার এখনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই লুঙ্গি পরে, মেয়েরা পরে, এটা আমি বলে।
আর ছেলেরা যেটা করে সেটা লুঙ্গি পরে। আমাদের সাথে তাদের সংস্কৃতির মিল আছে, কিন্তু তাদের উপর অত্যাচার করার ক্ষেত্রে আমাদের সংস্কৃতির মিল আছে কিনা সেটার কথা আমাদের বলেছেন তানজিমুদ্দিন খান, যে আমরা হিন্দুদের উপর অত্যাচার করি মুসলমান হিসেবে, কাজে ওরা বৌদ্ধ হিসেবে মুসলমানদের উপর অত্যাচার করছে। এই অত্যাচারের একটা কাহিনী হচ্ছে, আমি এটাই বলে শেষ করবো। বর্মার রাষ্ট্রটা যদি এক করতে হয় এত জাতির লোক, তখন তারা ভাবলো সকল বর্মী এক হই, কিন্তু বর্মা এত বিদ্রোহ হলো, এখনো বর্তমান যে সামরিক বাহিনী তারা 19টা বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তি চুক্তি করেছে। যেমন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমরা করেছি 1978-77 থেকে পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহ শুরু হয়েছিল, শান্তি বাহিনী হয়েছিল আপনারা জানেন। কানা ছেলের নাম পদ্মলোচন, অশান্তি বাহিনীর নাম তো শান্তি বাহিনী হয়, তাই না? সেইখান থেকে শুরু করে শেখ হাসিনা 1997 সনের চুক্তি পর্যন্ত 20 বছর কিন্তু সশস্ত্র সংগ্রাম চলেছে। মাঝে মাঝে আমাদের সেনাবাহিনীর সদস্যদের লাশ যখন আসতো তখন আমরা জানতাম যুদ্ধ চলছে, কিন্তু আমাদের মিডিয়াতে যুদ্ধের কথা বলা যেত না। বর্মাতে এরকম যুদ্ধ চলেছে গত 50-70 বছর ধরে। বর্তমানে তারা অনেকগুলো সর্বশেষ চুক্তি তারা 2014 সনে করেছে যে আমরা যুদ্ধবিরতি, তার মানে যুদ্ধ যে কোনো শুরু হতে পারে। কারেন্টের বিদ্রোহ আছে, আবার কায়ানদের বিদ্রোহ আছে, কাছিন এলাকায় এখনো যুদ্ধ চলছে আপনারা জানবেন। শান্তি বিদ্রোহ আছে এটা হলো চীনা সীমান্তে মাহফুজের দেশের কাছে। সমস্যা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে শুরু, কারণ রোহিঙ্গারা দুর্বল এবং তার প্রতিবেশী হিসেবে বাংলাদেশ দুর্বল, ফলে রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেওয়া সক্ষম। কিন্তু আমরা অনেক সময় অতি কল্পনা করি। ধরেন আমি বললাম, আমাদের বন্ধুরা যে বিশ্লেষণ করেছেন তার সাথে আমি দ্বিমত করি, সেটাই বলছি। ধরেন চীনের এই জায়গাতে ব্যবহার করা দরকার, সেই পাইপলাইন দেবে, তো রোহিঙ্গা মুসলমানদের কোনো অসুবিধা নেই। কারণ আমরা তো জানি উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য হচ্ছে, উপনিবেশ মানে আপনি এসে জিনিসটা দখল করে বসে থাকবেন, সাম্রাজ্যবাদ মানে আপনাকে দখল করতে হবে না, আপনার কাজ এই বাদামি রঙের সাহেবরা করবেন। আমরা বাদামি সাহেব, আমি যদি কাজটা করি আমেরিকা শোষণের কাজটা করি আমেরিকা, তাহলে আমাদের এখানে লিবার ব্রাদার্সের প্রধান আমেরিকান হওয়ার দরকার নেই, আমি তো হতে পারি, কাজটা করি। কাজেই চীনারা তো এখন সাম্রাজ্যবাদী হবে, তারা তো পরিবার করতে হচ্ছে না। বর্মা বর্মীরা শাসন করবে, কিন্তু তাকে সে তেলের পাইপ এবং তার খনি সব দেবে। তাহলে রোহিঙ্গা মুসলমান তাকে অসুবিধা কি? বলে 200 বছর ধরে তারা আছে, তাহলে আপনাকে অন্য কারণ দেখতে হবে। বর্মার জাতীয়তাবাদী যাদের আমরা বলছি, তারা চাচ্ছে না বলে তাদের খুশি করার জন্য চিন্তা করতে হবে। চীনের বিশেষ স্বার্থ নাই, কারণ শোষণ মুসলমানকেও করা যায়, চীন তো সব বিনিয়োগ আফ্রিকায় করতেছে, ভারতের সবচেয়ে বেশি বিনিয়োগ তখন আফ্রিকায়। কাজে কথাগুলো যে কথা শুনি সেটাই মিঠা লাগে, সুতরাং সেটাই শুনবো এমন না করে চিন্তা করতে হবে আমাদেরকে। চিন্তাটা হচ্ছে কেন এই সমস্যা আজকে এত প্রকট আচরণ করবে। বর্মার একজন বড় পণ্ডিত আছেন, তার নাম ডক্টর মং জার্নি। তিনি বলেন, আমি জাতে বর্মী, ধর্মে বৌদ্ধ, আমার চাচা সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরাকান এলাকায় তিনি প্রশাসক ছিলেন। আমি বর্মা থেকে পালিয়ে আসে বিদেশে, সত্য কথা আপনাদের বলবার জন্য তিনি মালয়েশিয়া যে বিচার হলো সেখানে গিয়েছিলেন। যে বর্মীরা, উনি বলছেন 1966 সাল থেকে সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে তারা রোহিঙ্গাদের বের করে দেবে, আজকে থেকে নয়। কেন হলো? এই যে উনুর কথা বললাম, উনুর বিরুদ্ধে প্রথম সামরিক অভ্যুত্থান হয় একই বছরে, যে পাকিস্তানে হয় 1958 সনে। তারপরে আবার ইলেকশন দেয় 1960, সেই ইলেকশন উনি জিতে ক্ষমতায় ফিরে আসেন। তারপরে 62 সনে তাকে আবার চিরতরে বন্দী করা হয়। এই বন্ধু ছিলেন জওহরলাল নেহরুর বন্ধু। নেহরু তাকে অনেক চিঠি দিয়ে উপদেশ দিয়েছেন যে কোন ক্ষমতা, উনি ছিলেন খুব ধর্মপ্রাণ বৌদ্ধ নেতা যাকে বলে, সেরকম অনেকটা মহাত্মা গান্ধী যেমন ধর্মপ্রাণ হিন্দু নেতা ছিলেন, হিন্দু কিন্তু ধর্ম নিরপেক্ষ। উনি ছিলেন হিন্দু বৌদ্ধ কিন্তু ধর্ম নিরপেক্ষ। ইনি সুলতান মাহমুদ বলে এক ভদ্রলোককে মন্ত্রী করেছিলেন, কোথায়? আরাকানি নেতা হাতিয়াবে। তার উচিত ছিল কি রোহিঙ্গাদের একটা স্বীকৃতি দেব। তিনি তখন একটা স্বীকৃতি দিয়েছিলেন। স্বীকৃতি কি ছিল? যে 3-4টা জেলা উত্তর আরাকানে তাকে তারা একটা স্বায়ত্তশাসিত এলাকা করেছিলেন। এটার নাম দিয়েছিল মাইনু ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট। মাইনু একটা নদীর নাম, ওখানে দুটো নদী আছে। আমাদের যেমন চট্টগ্রামে শঙ্খ, মাকামুড়ি, কর্ণফুলী নদী, ওখানে নদীর নাম আছে। আমাদের ফেনী নদী আর কর্ণফুলী নদীর মাঝামাঝি এলাকাটা। আপনি সেখানে কি পাবেন? মিরসরাই পাবেন, আপনি সেখানে সীতাকুণ্ড পাবেন, আপনি সেখানে পিছন দিকে চট্টগ্রামে ফটিকছড়ি পাবেন। এই এলাকাটা কিন্তু আপনি একটা স্বায়ত্তশাসিত এলাকা বলেন, অনেকটা সেই রকম। এই মাইনু সীমান্ত প্রদেশ, সেটা আর্মিরা 1964 সনে বন্ধ করে দেয়। 74 সনে একদম আইনগত করে দিয়েছে। বর্তমান বর্মার সংবিধান 74 সনে যেটা গৃহীত হয়েছে তাতে কিন্তু এটা নাই। তাহলে রোহিঙ্গাদের দাবি ছিল তাদের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। কেউ কেউ এটাও ঠিক যে স্বাধীনতা দাবি করেছিলেন। এগুলো এখন বর্তমানে তারা তাদের নাগরিকত্ব বজায় রাখতে পারছেন না, দুর্বলের তো এখন আর শেষ নাই। তা আমি বলছি বর্মীদের দিক থেকে তখন কি চেষ্টা হয়েছিল। ধরুন 1947 সনে পাকিস্তান ভারত হয়েছে, আমরা ভারতের উন্নতি দেখেছি, পাকিস্তানের উন্নতি দেখেছি, বর্মার কি উন্নতি দেখেছি।
বর্মা এটা বলে কি 1962 সন থেকে জেনারেল নেউই পূর্ণ মাত্রায় সামরিক শাসন চালু করেছেন। তিনি একটা পার্টি চালু করলেন, এটার নাম কি বর্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি। ভদ্র আছে, সোশ্যালিস্ট পার্টি না, সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি, অর্থাৎ সমাজতন্ত্র করবো আমরা ভবিষ্যতে। এটার নাম দিল কি বার্মিজ রোড টু সোশ্যালিজম। বুঝলেন, রাশিয়ান রাস্তা ধরে গেছে, চীনা রাস্তা গেছে, আমরা বর্মা নিজের সমাজতন্ত্র করবো। কিন্তু এইটা করে তারা কোনো উন্নতি করতে পারেনি, আমি সংক্ষেপে বলছি। তারপরে এরপরে তাদের মধ্যে নতুন সংকট দেখা দিল 1988 সাল পর্যন্ত এসে সামরিক সরকার ক্ষমতা থাকতে পারছে না। তখন তারা পুরো সব কর্মীকে একত্রিত করার চেষ্টা করলো। তারা তাতে কি হয়েছে, অবর্মিত শতকরা 45 জন বলে এখন আরেকটা সূত্র পাইছে, তোমরা কাছিন, হ্যাঁ তোমরা শাম, কিন্তু তোমরা তো বৌদ্ধ। ওই কারেনরা রোহিঙ্গারা বাদ দিলে আমরা সবাই বৌদ্ধ, আমরা শতকরা 88 জন বৌদ্ধ হই। সুতরাং বর্মা কর্মীদের জন্য নয়, বর্মা বৌদ্ধদের জন্য। এটা হচ্ছে নতুন জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ আন্দোলনের একটা নাম যে 969 বলে 969। এটা কেন? বৌদ্ধ ধর্মের কতগুলি ফর্মুলা আছে, ওগুলির নম্বর নাকি এই জ্যোতিষশাস্ত্র নির্ভর। একটা হচ্ছে কি বুদ্ধম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি। একটা নম্বর 9, একটা নম্বর 6, একটা নম্বর 9, এই জন্য 969 বলে। এটার নেতা হচ্ছে তরুণ একজন, যার জন্ম 1968 সনে। মানে আমি যে নোবেল পুরস্কার প্রাপ্ত বন্ধুর নাম বললাম, অরুপ রাহি, তার বয়সের সমান। এর নাম কি অশ্বিন বিরাট। ইনশাআল্লাহ এই হয়তো পরিষদের নোবেল পুরস্কার পাবেন। ওবামা যদি নোবেল পুরস্কার পাইতে পারে, ওনার পাইতে অসুবিধা কি? এই যে ফিরোজ সাহেব আরো একটা কথা সুন্দর করে আমেরিকা সর্বত্র নিজেকে গুটাই দিচ্ছেন, উনি কোথায় পাইলেন আমি জানি না। আমেরিকাও নিজেকে বিস্তৃত করছে, চীনও বিস্তৃত করছে। আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায় আমেরিকা যা করছে তাকে গুটিয়ে নেওয়া বলে বলে আর কখনো শুনি নাই। আজকে এটা নতুন শুনলাম। তো আপনারাও যে বিচার করে দেখবেন যে গুটিয়ে নেওয়া কাকে বলে। ডানা একদিকে গোটালে আরেকদিকে বিস্তারিত করে। একসময় আমেরিকা বলতো ল্যাটিন আমেরিকা ফর আমেরিকানস, এটা নাম ছিল মনরো ডক্ট্রিন। 1823 সনে আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল মনরো। উনি বলেন ব্রিটেন আর জেনারেল থেকে হাত গুটাও, কারণ এটা আমার। তো এইরকম চীন বলতেই পারে যে বর্মা আমার এলাকার লোক, তুমি এখানে হাত দিও না আমেরিকা। এই জন্য আমেরিকানদের একটা মাথা ব্যথা হয়েছে। এটা আমেরিকার হাত গোটানো কিনা আমি সন্দেহ রাখি, কিন্তু এটা আলোচনার জন্য ছেড়ে দেবো আমি আপনাদের, কারণ আপনারা কি প্রশ্ন করবেন এখন, এত প্রশ্ন করতে হবে তো। এখন বলি বর্মা রাজারা, বর্মা রাষ্ট্রটা আরাকানকে দখল করেছিল 1784-তে। ঠিক আছে, মাত্র 40 বছর তারা শাসন করেছিলেন, তারপরে ইংরেজরা শাসন করেছে। এখন বর্মা দাবি করছে এটা আমাদের, কিন্তু এর আগের 500 বছর থেকে স্বাধীন রাষ্ট্র ছিল। আমাদের বাংলা কতদিন দিল্লির অধীনে ছিল? আমরা মাত্র 1971 সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছি। মানে ইন্ডিয়া আর দিল্লি দুটো কাছাকাছি দেশ, আমরা ওখান থেকে স্বাধীন হয়েছি। মুঘল আমলে আমরা অনেক বছর, আকবর আমল থেকে দিল্লির অধীনে ছিলাম, এমনকি ইংরেজরা দখল করার জন্য আমরা দিল্লির প্রবেশ ছিলাম। এর আগে বাংলা 225 বছর একটা স্বাধীন রাজ্য ছিল, সুলতানি বলতো। তাহলে এর আগে বাংলা কি ছিল? বাংলা পাল সাম্রাজ্য, দিল্লির অধীনে আমরা ছিলাম না। এমনকি অশোকের যে রাজ্য মগধের, তখন আমরা দিল্লির অধীনে ছিলাম না। ভারতের কেন্দ্রই ছিল তখন বাংলায়। তো বাংলার ইতিহাসে যদি আপনি গত 2000 বছর 2500 বছর দেখেন, আমরা দিল্লির অধীনে ছিলাম মাত্র 500 বছর বা তারও কম। সবসময় আমরা স্বাধীন ছিলাম। কিন্তু এখন ভারত যদি মনে করে কি বাংলা যেহেতু ব্রিটিশ আমলে দিল্লির অধীনে ছিল, এখন দিল্লির অধীনে থাকতে হবে, পাকিস্তান যে অধিকারে আমাদের দখল করে রেখেছিল। বর্মার ঘটনা হচ্ছে তাই। এই রোশান রাষ্ট্র 500 বছর স্বাধীন রাজ্য ছিল। বাংলা ইতিহাস বক্তৃতা যখন আসে 1204 সনে, তার 80-82 বছর পরে চীন থেকে মঙ্গলরা এসে বর্মা দখল করে নেয়। সেই সময় আরাকান স্বাধীন হয়। এরপরে কয়েক বছর পরে, কয়েকশো বছর পরে আবার বর্মা দখল করে এটাকে। কিন্তু পঞ্চদশ শতাব্দী যেটা আমরা বলি 1400 সনের পরে, তখন থেকে আরাকান সম্পূর্ণ স্বাধীন দেশ। মজার মধ্যে হচ্ছে কি ফেনী নদী পর্যন্ত চট্টগ্রাম আরাকান দখল করেছে। মুঘলরা এবং এর আগে সুলতানি ফখরুদ্দিন মুবারক সাহেব সময় আমরা সীমান্ত ঠেলে এখন যেখানে আছে সেখানে নিয়ে গিয়েছিলাম। তো ইংরেজরা চলে যাওয়ার সময় সিদ্ধান্ত হলো, যেখানে ইংরেজরা দখল করার সময় সীমান্ত ছিল বাংলার সাথে রোশাকে, সেটা বর্মার সাথে ভারতের সীমান্ত হবে। বর্মাকে আলাদা করে দেওয়া হয় ভারত থেকে 1937 সনে। আর বাংলাদেশ, পাকিস্তান, ভারত এগুলো স্বাধীন হয় 1947 সনে। বর্মা কিন্তু 10 বছর আগে আলাদা হয়ে গেছে। সেই জন্য আমি বলি, এখন যে মূল সমস্যার গোড়ায় আমি আমার কথা ফিরে আসলাম। বর্মার বর্তমান জাতীয়তাবাদীরা আগে ছিল বর্মী জাতীয়তাবাদী এবং সমাজতন্ত্রী, মানে সেকুলার সমাজতন্ত্রী। এখন তারা হচ্ছে বৌদ্ধ জাতীয়তাবাদী এবং বর্মা জাতীয়তাবাদী। এখন তারাও কিছু কিছু পুঁজিবাদের দিকে যাচ্ছে। ভারতে কি হয়েছে, নেহেরু সেকুলারিজমটা আছেই, কিন্তু সাথে সাথে মোদীর ভারতীয় জাতীয়তাবাদ, যেটাকে হিন্দু জাতীয়তাবাদ বলা হয়, হিন্দুত্ব বলা হয়, সেটা এসেছে। এই বর্মা তো বৌদ্ধত্ব চলে এসেছে, শ্রীলঙ্কাতেও বৌদ্ধত্ব চলে এসেছে। এটা ভালো না মন্দ তা আমি বলছি না, ঘটনাটা জানার কথা বলছি। সেই জন্য তারা রোহিঙ্গাদের উপর অত্যাচারের উপর নতুন মাত্রা দিয়েছে। এই রোহিঙ্গাদেরকে এখান থেকে বের করে দিতে হবে।
সেই জন্য তারা যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি হাজির করছে। এটাকে বলে কি দুর্জনের ছলের অভাব হয়। আপনারা সেই গল্পটা জানেন, ঈশপের গল্প। একবার এক ছাগলের বাচ্চা পানি খাচ্ছিল, উপর থেকে এক নেকড়ে বাঘ এসে বলে কি, এই ছাগলের বাচ্চা তুই আমার জল ঘোলা করছিস কেন? বলে হুজুর আমি কেমনে আপনার জল ঘোলা করবো? যুক্তি দিয়ে বলুন, আমি তো নিচের দিকে আছি, আপনি না আমার জল ঘোলা করছেন। বলে তুই না করবি তো কি হয়েছে, তোর বাপ করেছিল গত বছর, আমি তোর ঘাড় ভাঙবো। রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্মার যুদ্ধটা সেরকম। তবে বর্মার যদি রূপান্তর কি হয়েছে দুটো মনে রাখবেন। বর্মা যখন ইংরেজি হাতে স্বাধীন হয় তখন তারা বলছিল সব জাতিকে সমান অধিকার দেওয়া হবে। অং সান সুকির বাবা অং সান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেউইন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সামরিক সরকার আসার পর থেকে সেই প্রতিশ্রুতি থেকে তারা প্রগ্রেসিভ ভাবে সরে যাচ্ছেন। সেটা কি 1826 এর আগে যারা এসেছিলেন তাদের কথা স্বতন্ত্র, এই জন্য পরে যারা আসছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব না। শুনছি এখনো বলছে না আমি লোক ফিরিয়ে নেব, তবে যাচাই বাছাই করে। কি যাচাই বাছাই করবেন? বলে কাগজপত্র। কাগজপত্র যা কেড়ে নিয়েছেন তা বাছাই করবেন কি করে? বলে প্রমাণ করতে হবে তোমার কোন গোষ্ঠী ছিল, কোন বাপ ছিল। বর্তমানে দেখেন বাংলাদেশ সরকার যদি একই পদ্ধতি অনুসরণ করছে, আমাদের বাংলাদেশ সরকারের প্রশংসা কাজী খান করেছেন, সুতরাং আমার আর বেশি করার দরকার নাই। আমি একটু নিন্দা করি। নিন্দাটা হচ্ছে তারা প্রথমে বললো কি আমাদের পত্রিকা এবং সবাই বলে কি এতজন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আমাদের মাদার অফ হিউম্যানিটি বললেন যে না, 2-3 দিন পরে এদেরকে ঢুকাইতে দিতে হবে। এই জন্য তিনি প্রশংসা পেয়েছেন, এটা প্রশংসা করা যাবে। কিন্তু এখন আবার কি বলছে কি তাদের নিবন্ধন করেন। এখন দেখতে হবে কি যে রোহিঙ্গারা এখানে বিয়ে শাদী না করে। বর্মা তো লোক করছেন মানুষের বিয়ে করার অধিকার বন্ধ করার অধিকার কারোই থাকে না। এটা মানবতা মানবিক অধিকারের বিরুদ্ধে। কেন বর্মার মেয়েদের যাদের বয়স হয়েছে, যারা এখানে 10 বছর থাকবে, তারা বিয়ে না করে থাকবে? এটা হতে পারে না। অথচ আমরা সেগুলি বলছি রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে, বলছি কি তাদের বংশ কে কোথায় এটা প্রমাণ করতে হবে। একই কথা তো বর্মা সরকার করছে। এই জন্য বলবেন সাধুতে সাধুতে মাসতুতো ভাই একটা কথা আছে না বাংলায়? আমি কাউকে চোর কথার পক্ষপাতী না। ভদ্রলোকেরা ভদ্রলোকের সাথে আত্মীয়তাই করে। যে আত্মীয়তা হচ্ছে এরকম যে বর্মার গভর্নমেন্ট যা বলছে ওদের রেজিস্ট্রেশন নাই, ওদেরকে বের করে দাও। বাংলাদেশ গভর্নমেন্টও বলছে ওদের আত্মীয় স্বজনের প্রমাণ নাই, তাদের আবার বের করে দাও। এইটা হয়, এটা হলো পিং পং বলের মতো, একবার এ মারে একবার ও মারে। এটা দুর্বল জনগোষ্ঠীর অবস্থা। কিন্তু এর উৎপত্তির কথা আমি বলবো, বর্মা যে আমাদের কাঞ্জনজনটা সঠিক বই বলছেন, বর্মা নিজে একটা জাতীয় রাষ্ট্র গঠন করতে পারেনি। বর্মা নিজে একটা সাম্রাজ্য, নানা জাতির সম্মেলন, এটা মিউজিয়াম। তারা নিজেরা কথা বলেছেন, আমি তো বললাম 8টা মহাগোষ্ঠী। রোহিঙ্গাদের বাদ দিয়ে তারা বলছে ছোট গোষ্ঠী কত জানেন? 135। ওই 8টির মধ্যে কোনটা 53 গোষ্ঠী, যেমন ধরেন কাচিনদের মধ্যে 53 গোষ্ঠী। আর এইভাবে করলে মানুষকে নানা করা যায়। সেটা কিভাবে করছেন? বলে ভাষার ভিত্তিতে। বাংলাদেশে আমি আপনাকে 500 গোষ্ঠী করে দিতে পারবো। বরগুনা এক গোষ্ঠী, ভোলা এক গোষ্ঠী, নোয়াখালীতে এক গোষ্ঠী, যার যে গোষ্ঠী করবে সেভাবে। কারণ ভাষা তো বদলায়। বাংলাদেশের প্রতি বর্গ মাইলে মাইলে মানুষের অ্যাকসেন্ট বদলে যায়। আপনি যে তাকে ভিন্ন ভাষা গণ্য করতে চান করতেই পারেন। যা হোক, বর্মার বর্তমান সমস্যা হচ্ছে অন্য সরকারকে উৎখাত করে বর্মা যে সামরিক সরকার তৈরি হয়েছিল সেটা এখনো ক্ষমতাচ্যুত হয়নি। 1988 সনে ক্ষমতার একটা রূপান্তর হয়েছিল। তখন ইলেকশন দিলে সুকির যে এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, তারা এই ইলেকশনে জিতেও ক্ষমতায় বসতে পারেনি। এই 2015 সনের নির্বাচনের পর তারা জিতেও ক্ষমতায় বসেছিল বড় আকারের আপোষ করে। কল্পনা করুন 1971 সনে আগে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জিতে ভুট্টো এবং ইয়াহিয়ার সাথে যদি আপোষ করে ক্ষমতায় বসতো, কি হতো কল্পনা করেন? অনেকটা সেরকম ক্ষমতায় বসেছে সুকির। তিনি নিজে তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেননি, কিন্তু ওই যে আর্মির জন্য শতকরা 25% যে রিজার্ভ সেটা করেছেন। আর্মি একটা পলিটিক্যাল পার্টি করেছেন, সেই পার্টির নাম হচ্ছে ইউনিয়ন সলিডারিটি এন্ড প্রগ্রেস পার্টি, ইউএসডিপি। আর বর্মে এই যে সুকির পার্টির নাম এনএলডি। এনএলডির সাথে এই যে আরাকানের যে লোকাল পার্টি, আরাকান ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, সেটাকে তার মধ্যে ঢুকিয়েছে। এই দুটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ দল, ইংরেজিতে বলে মাল্টি কনফেশনাল এন্ড মাল্টি এথনিক নেশন। অর্থাৎ এর সদস্য হতে গেলে আপনি যে কোনো ধর্মের লোক হতে পারবেন, যে কোনো জাতির হতে পারবেন। বর্মার জাতির পরিচয়টা সাংঘাতিক, কিন্তু আপনি বর্মী না, কারেন না, কাচির না, শান না, মন, এটা বারবার বলতে হয়। আমেরিকা গেলে বলতে হয় আপনি সাদা না, কালো না, এশিয়া, এরকম। আমাদের দেশে এতগুলি বলতে হয় না, আমাদের মধ্যে হিন্দু না মুসলমান এটা বেশি বলতে হয়। কিন্তু না, যার যেটা রোগ। আরব দেশে সালাম বলতে হয়, বাংলাদেশে ধন্যবাদ বলে। আপনারা জানেন ধন্যবাদ কেন বলি আমরা? গরিবে ধন্যবাদ। ধন্য শব্দের মূল হচ্ছে ধন। তো গরিব কি চায়? অন্ধ কি চায়? চোখ। গরিব কি চায়? ধন। তা ধন্যবাদ মানে আপনার ধন হোক। আমরা মানে গৃহস্থের পোকা হোক, পাখি বলে, তো গৃহস্থের ধন হোক বলার নাম তো ধন্যবাদ। আরব দেশে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো সবসময়, সেই জন্য তারা বলে সালাম আলাইকুম। সালাম মানে শান্তি হোক আপনার উপর। এমনকি প্রমাণ কি মুসলমানরা না, ইহুদিরাও তাই বলে। ওরা বলে শালোম শালোম, ওর মানে হচ্ছে পিস পিস।
তো বর্মা এবং বাংলাদেশের পাশাপাশি দেশ, আমি তো বর্মা সম্পর্কে কিছুই জানি না, ভাষাও জানি না, সাহিত্য জানি না। এই যে বিরাট একটা অজ্ঞতার সমুদ্রে আমরা ডুবে আছি, এটাই আমাদের প্রথম পাপ। আমাদের বর্মার বর্ডার 170 মাইল হতে পারে, কিন্তু মনের দূরত্ব শত কোটি মাইল। আগে বর্মা থেকে ফুটবল দল খেলতে আসতো ঢাকায়, পূর্ব পাকিস্তান থাকার সময়। আমি তখন বদরঘাট অর্জন করেছিলাম, ট্রানজিস্টার রেডিওতে কান লাগিয়ে থাকতাম, ফুটবল খেলার ধারা বিবরণী শুনতাম সেই গ্রামে বসে। এখন বর্মার ফুটবল তো 1971-72 পর আর বাংলাদেশে খেলতে আসেনি, এটা কেন? কখন আপনার চিন্তা হয় না? সবাই তো ইন্ডিয়ামুখী হয়ে থাকেন। একটু ভাবা দরকার, এই প্রতিবেশী দেশটা যদি এটা জঙ্গলের দেশ হতে পারে, এটা বর্বরের দেশ হতে পারে, কিন্তু আপনারও তো দায়িত্ব আছে। আমি বাংলাদেশ সরকারের সমালোচনা করছি এই জায়গাটা, যে বাংলাদেশের বর্মা সম্পর্কে জানার মতো একটা অধ্যাপকের পদ নাই, বর্মা সম্পর্কে জানার মতো একটা গবেষণা কেন্দ্র নাই। বাংলাদেশের সংবাদপত্র আপনি স্ক্যান করেন, 10 বছরও এই রোহিঙ্গা সংকট ছাড়া কোনো খবর পাবেন না। এটা কেন? বর্মার মাঝে মাঝে পাবেন 1988 সালে একবার আন্দোলন হয়েছিল, ওই যে ধর্ম যাজকের আন্দোলন, সেটার খবর ছেপেছেন। শুধু সংকট হলেই খবর হয়, ভালো সময় কোনো খবর হয় না। যাই হোক, আমি বলবো বর্মার যে বর্তমান রাষ্ট্রের সংকট, সেইটার একটা বহিঃপ্রকাশ হয়েছে এই রোহিঙ্গা সংকটের মধ্যে দিয়ে। সেই জন্য আমি একবার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললাম যে এই সংকটের নাম হওয়া উচিত মিয়ানমার সংকট, রোহিঙ্গা সংকট নয়। তখন এক পত্রিকাওয়ালারা হুবহু বিডি নিউজ 24 রিপোর্ট করলো, সলিমুল্লাহ খান বলেছেন এটা মিয়ানমারের সংকট, বাংলাদেশের নয়। আমাদের শোনার যে বাহার এবং আমাদের লেখার যে বাহার, এটা নিয়ে আবার এক প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞানের অধ্যাপক, সে প্রবন্ধ লিখে ফেললো আমার বিরুদ্ধে। বিশ্বাস করুন আর না করুন, সাদেকা হালিম বলে আমার এক বান্ধবী আছে, আমি গৌরব করে বলছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন তিনি, হ্যাঁ, ইনি আমাকে এটা ওইটা কপি করে পাঠিয়ে দিয়েছেন, দেখেন আপনার বিরুদ্ধে কি লিখেছে। আমি বললাম, ম্যাডাম আপনি তো সবাই নিজেও হাজির ছিলেন, আমি কি মিয়ানমারের সংকট বলেছি? বলে না, আমি তো নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ প্রতিবেদক মাত্র, আপনাকে জানাচ্ছি এই ব্যাপারে আমি কিছু বলছি। আপনাদের কাছে বললাম আমরা এখানে আলোচনা করছি, একমত হওয়ার জন্য নয়। আমার দেখে ভয় লাগতেছে আপনারা সবাই একমত হচ্ছে, একমত হলে কিন্তু মৃত্যু সন্নিকট। দয়া করে একমত হবে না, প্রশ্ন করেন, আমাদের গালিগালাজ করেন। আমি আপনাদের এখানে থামি, আপনাদের কয়েকটা কথা শুনি। ধন্যবাদ।